নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে, লড়াইয়ের নাম সোনাম। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ 5 দাবিতে অনশনে বসেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। 20 দিনের অনশনের পর ভগ্ন শরীর, কথা বলার শক্তিটুকুও যেন নেই। চিকিৎসকরা এক প্রকার জবাব দিয়ে দিয়েছেন। মৃত্যুকে সাক্ষাৎ দেখতে পেয়েও নিজের অবস্থানে অনড় সমাজকর্মী ও পরিবেশবিদ তথা বিজ্ঞানীর মরণপণ লড়াই নিয়ে দ্বিধা বিভক্ত জনমানুষ। কেউ কেউ তাঁর পাশে, কারো ধারণা তিনি সরকার বিরোধীদের এজেন্ট। সরকারের কি প্রতিক্রিয়া জানবো বিস্তারিত প্রতিবেদনে। টানা 20 দিন ধরে না খেয়ে তার ওজন কমেছিল আশঙ্কাজনকভাবে। শারীরিকভাবে ক্রমশ অশক্ত এবং অসুস্থ হয়ে পড়ছিলেন। এই পরিস্থিতিতে শনিবার ভোরে অনশনের 21তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লি পুলিশ বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর আগে শুক্রবার রাতে যন্তর মন্তরে সোনামের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাতে অনেকেই অভিযোগ করেন যে সোনামের দিকে গুন্ডারা কিছু একটা ছুঁড়ে মারে। এতদিন দেশের প্রধান বিরোধী দল দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্ণা ও সোনামের অনশন থেকে দূরত্ব রেখে নিটের প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে নিজের মতো আন্দোলন করছিল। কিন্তু শুক্রবার কংগ্রেসের সংসদীয় রণকৌশল তৈরির বৈঠকে সোনিয়া গান্ধী মনে করিয়ে দেন 1984 সালে এই সোনাম ওয়াংচুকের বাবা সোনাম ওয়াংগিয়াল লাদাখবাসীদের জন্য তফসিলি জনজাতির তকমা চেয়ে অনশনে বসেছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধী তাঁর কাছে গিয়ে অনশনে ইতি টানার অনুরোধ করেছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রকে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অনশনরত সোনামের জীবন রক্ষায় যা প্রয়োজন তাই করতে হবে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ নির্দেশে বলেছিল, সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে যদি চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে কেন্দ্রকে। তার 2 দিনের মাথাতেই পদক্ষেপ গ্রহণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারেও বিশ্বকাপ ফাইনালে খেলবে স্পেনের বিরুদ্ধে। প্রতিটি ম্যাচে চমকপ্রদ জয় এবং 39 বছর বয়সী বিশ্বের সেরা ফুটবলার মেসির দুর্দান্ত পারফরমেন্সে ভরসা রাখছেন আর্জেন্টিনা শিবির। অন্যদিকে গতিময় স্ট্র্যাটেজিতে খেলা স্পেনের ইয়ামেল, রড্রিরা কঠিন চ্যালেঞ্জ হতে পারে এই ফাইনালে। সব মিলিয়ে টানটান উত্তেজনার হয়ে উঠতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ ফাইনাল। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে ম্যাচ খেলতে নামছেন বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টিনার লিও মেসি। তৈরি করেছেন রেকর্ড। বিশ্বকাপে সর্বকালীন সর্বাধিক গোলের রেকর্ড ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজের 16টি গোল করার মাধ্যমে।
এবারের বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসির সর্বাধিক 21টি গোল করে ও ফ্রান্সের এমবাপ্পে সর্বাধিক 20টি গোল করে। বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ খেলার র্যাঙ্কিংয়েও মেসি প্রথম স্থানে রয়েছেন। 39 বছর বয়সে এসে এখনও পর্যন্ত তিনি 33টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন, যার মধ্যে গতবারের বিশ্বকাপে তার অধিনায়কত্বে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 10 নম্বর জার্সির আর্জেন্টিনার এই গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার তার মিডফিল্ডারের পজিশন থেকে প্রতিপক্ষ দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। গত সেমিফাইনাল ম্যাচেই তার প্রমাণ মিলেছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার খেলায়। ম্যাচের প্রথমার্ধে গোল না করলেও দ্বিতীয়ার্ধের একেবারে শেষ ভাগে পেনাল্টি বক্স থেকে মেসির দুটি বিচক্ষণ পাসিংকে কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করে ফার্নান্ডেজ ও মার্টিনেজ। আর্জেন্টিনার অভিজ্ঞ মেসি যতটা উইনিং ফ্যাক্টর, ঠিক তেমনই ফাইনালের প্রতিপক্ষ দল স্পেনের টিম পারফরমেন্স অনেক বেশি সঙ্গবদ্ধ। ইউরোকাপের চ্যাম্পিয়ন দল স্পেনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যথেষ্ট কার্যকরী। গোলকিপার উনাই সিমন বক্সের বাইরে নেমে গোল সেভ করতে যথেষ্ট দক্ষ। পাশাপাশি মিডফিল্ড থেকে দলের ক্যাপ্টেন রুড্রি, ড্যানি ওলমো, ইয়ামালের মতো খেলোয়াড়রা গতিময় আক্রমণের মাধ্যমে গোল করার নজির আছে। বিশ্বকাপে স্পেনের শুরুটা হয়েছিল কেপ ভার্দের সাথে ড্র ম্যাচ দিয়ে। সেমিফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে 2-0 গোলে পরাজিত করে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেছে স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার শুরুটা যতটা সহজভাবে হয়েছিল, ফাইনাল পর্যন্ত আসার সময় খেলা আরও কঠিন হয়ে উঠেছে। এবার দেখার যুযুধান এই দুই পক্ষের মধ্যে কে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করে এবারের বিশ্বকাপ 2026-এ। আপামর বিশ্ববাসীর নজর এখন সেই দিকে। মেঘালয়ের মৌসিনরাম এতকাল যা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত ছিল, এবার এখানেই খোঁজ মিলেছে বিরল এক জোনাকি প্রজাতির, যার নাম রাখা হয়েছে পাইগলুসিওলা মৌসিনরাম। আসাম ডন বস্কো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের এই আবিষ্কার আজ বিশ্বজুড়ে পতঙ্গ বিজ্ঞান গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, এবং এই নতুন আবিষ্কারের ফলে বিশ্বে এই গণের স্বীকৃত প্রজাতির সংখ্যা দাঁড়ালো 29-এ। প্রকৃতির বুক থেকে যেন হারিয়ে যাওয়া ইতিহাসেরই পুনরাবির্ভাব। 158 বছর পর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার চুনা ভ্যালিতে ফের সন্ধান মিলেছে বিরল সায়ানান্থাস হুকেরি ফুলের। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 3 বিজ্ঞানী শুভজিৎ লাহিড়ী, মোনালিসা দাস এবং সুধাংশু শেখরের গবেষণায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উচ্চতায় এই বিরল ফুলের সন্ধান মেলে। মাত্র 50টিরও কম পূর্ণবয়স্ক উদ্ভিদ পাওয়ায় প্রজাতিটিকে বিপন্ন তালিকাভুক্ত করার সুপারিশ করেছেন বিজ্ঞানীরা। মহাকাশে ফের ভারতীয় নভোশ্চর। 8 মাস থাকার সংকল্প নিয়ে গত 14 জুলাই বৈকানুর থেকে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার বিজ্ঞানী অনিল মেনন। তিনি প্রশিক্ষিত নভোশ্চর ছাড়াও চিকিৎসক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও বটে। বর্তমান মিশনে ফ্লাইট ইঞ্জিনিয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরার ইউটিউব এবং ফেসবুক পেজে। নমস্কার।